আজমের যুদ্ধাপরাধের রায় যে কোনো দিন। জাতীয় চার নেতা হত্যা মামলায় আপিলের রায় 30 এপ্রিল। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেলে ভূষিত হলেন বাংলাদেশের নোবেল জয়ী ডক্টর ইউনূস। আবাসিক খাতে নতুন করে গ্যাস সংযোগ, উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার। প্রতি বছর রাজধানীর রাস্তা খুঁড়তে খরচ প্রায় 40 কোটি টাকা। সাশ্রয়ের প্রয়োজন সমন্বিত উদ্যোগ, মন্তব্য গবেষকদের। দেখছেন এটিএন নিউজ, সকাল 6টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি কাজী সাইদ। শুনছিলেন শিরোনাম। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামাতের সাবেক আমির গোলাম আজমের বিরুদ্ধে যে কোনো দিন রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এক বছরের বেশি সময় ধরে চলা বিচার কার্যক্রম বুধবার শেষ হলে রায়কে অপেক্ষমান ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ থেকে গোলাম আজমের সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করা হয়। মানবতা বিরোধী 5 ধরনের অভিযোগে 61টি ঘটনায় অভিযুক্ত করে গোলাম আজমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় গত বছরের মে মাসে। অভিযোগগুলো হলো অপরাধ করতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে পরিকল্পনা, ষড়যন্ত্র, সহযোগিতা, উস্কানি, সম্পৃক্ততা ও নির্যাতন। এই মামলায় রাষ্ট্রপক্ষের 17 জন ও আসামি পক্ষে 1 জন সাক্ষ্য দেন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে রায়কে অপেক্ষমান ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আদালতের ভাষায় সিএবি, আমরা রায় অপেক্ষমান বলতে পারি। রাষ্ট্রপক্ষে বলা হয়, জামাতের আমির হিসেবে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দায় গোলাম আজমকেই নিতে হবে, কারণ তার নেতৃত্বে ও সহযোগিতায় রাজাকার আল বদর বাহিনী গঠন করা হয়। আন্তর্জাতিক আইনে অধিনায়কের দায়বদ্ধতা বিবেচনায় কোন অধিনায়কের হাতে রক্তের দাগ না থাকলেও তিনি দায়ী হবেন। মুক্তিকামী মানুষদের বিরুদ্ধে সশস্ত্র হতে বিভিন্ন সময়ে ইয়াহিয়া খান ও টিক্কা খানের সঙ্গে বৈঠক করেন গোলাম আজম। আমরা বিয়ন্ড রিজনেবল ডাউট আমরা চেষ্টা করেছি, প্রমাণ করেছি যে ওনার সাথে সম্পৃক্ততা হচ্ছে অ্যাজ এ সুপিরিয়র। ওরা জামাতে ইসলামিক গ্রুপ, তার আল বদরে জয়েন করেছে, তার আল শামস গ্রুপে জয়েন করেছে, পিস কমিটিতে। সব কিছু যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে 71 সালের, সেটি একটি কমন নলেজ। কোনো একটি অভিযোগের লেশ মাত্র সন্দেহাতীত ভাবে তো দূরে থাক, কোনোভাবেই প্রমাণ করতে পারেননি। তার অবস্থানটা ছিল পাকিস্তানের প্রেসিডেন্টের যে অবস্থানটা ছিল তখন, প্রধান সামরিক আইন প্রশাসকের যে অবস্থান ছিল, এবং তার অবস্থান একই ছিল। কারণ তারা একসঙ্গে চলা পরামর্শ করতেন, একসঙ্গে তারা প্ল্যান করতেন, ষড়যন্ত্র করতেন। তিনি অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। তিনি হচ্ছে লাইট হাউসের, অপরাধের লাইট হাউস হিসেবে কাজ করেছেন। যে সেই লাইট হাউস থেকে অপরাধের একটা আলোক বিচ্ছরণ হয়েছে। তার দল 71 সালে কোন রাজনৈতিক পক্ষে ছিল সেইটার ভিত্তিতে প্রমাণ হয় না যে তিনি অপরাধী ছিলেন। সুপিরিয়র রেসপন্সিবিলিটির জন্য হাতে রক্ত থাকার কোনো প্রয়োজন নাই। মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হতে পারে, এবং সেটাই আমরা প্রার্থনা করেছি। গত বছরের 11 জানুয়ারি গোলাম আজমকে ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেফতার করা হয়। জামাতের সাবেক আমির গোলাম আজমকে এদেশের মুক্তিযোদ্ধারা মনে করেন নাটের গুরু হিসেবে। মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের ভাষায়, মুক্তিযুদ্ধের সময় গোলাম আজম বাংলাদেশ ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চল ঘুরে বক্তৃতা বিবৃতির মাধ্যমে গণহত্যায় সমর্থন দেন বা উস্কানি দেন। 1 বছরের বেশি সময় ধরে গোলাম আজমের বিরুদ্ধে চলা বিচার শেষ হয়েছে। দেশবাসী এখন অপেক্ষায় আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে সবচেয়ে হাই প্রোফাইল এই মামলার রায়ের দিকে। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি বুধবার শেষ হয়েছে। আগামী 30 এপ্রিল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিদের মৃত্যুদণ্ড বহাল চেয়ে বলেছেন, সাক্ষীদের জবানবন্দি এবং তথ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়েছে হত্যাকাণ্ডে জড়িত সবাই দোষী। তবে হাইকোর্টের রায় বহাল চেয়ে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, রাষ্ট্রপক্ষের সাক্ষীরা অপরাধ প্রমাণ করতে পারেননি। 1975 সালের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের সময়ের প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য AHM কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে। একই বছরের 4 নভেম্বর ডিআইজি প্রিজন কাজী আব্দুল আওয়াল
লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর 2004 সালের অক্টোবরে নিম্ন আদালত পলাতক আসামি রিসালদার মোসলেউদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। যাবজ্জীবন কারাদণ্ড হয় 12 জনের। এরপর 2008 সালের আগস্টে হাইকোর্টের দেয়া রায়ে রিসালদার মোসলেউদ্দিন বাদে বাকি দুজনকে খালাস দেয়া হয়। 12 জনের মধ্যে 4 জন যাবজ্জীবন কারাদণ্ডাদেশ থেকে অব্যাহতি পান। কিন্তু হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে আপিল করে রাষ্ট্রপক্ষ। প্রায় 2 মাস শুনানির পর বুধবার আপিল বিভাগ আগামী 30 এপ্রিল রায় ঘোষণা করবে বলে জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বলেছেন, হাইকোর্ট ইতিহাসের নিকৃষ্টতম এই হত্যাকাণ্ডের হোতাদের খালাস দিলেও সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে তারা দোষী প্রমাণিত হয়েছে। 3 জন সাক্ষী বলে দিয়েছেন যে তারা জেলখানায় গিয়েছিলেন হত্যা করতে, তারা দেখেছেন গাড়িতেও। আর জেলখানার যে 10 জন সাক্ষী তারা বলেছেন যে মুসলিম উদ্দিনের সাথে 4 জন লোককে দেখেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী হাইকোর্টের দেয়া রায় বহাল চেয়ে বলেছেন, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দিতে প্রমাণিত হয়নি অভিযুক্ত আসামিরা অপরাধী। দণ্ডপ্রাপ্ত আসামিদের দ্বিতীয়বার বিচার সাংবিধানিকভাবেই সঠিক নয় বলে জানান তিনি। কনস্টিটিউশনের 35/2 ধারায় সুস্পষ্টত বলে আছে, কোন ব্যক্তি যদি একবার তাকে বিচারের সম্মুখীন করা হয় অথবা তিনি যদি মুক্তি পান তাহলে তাকে দ্বিতীয়বার বিচারের সম্মুখীন করা যায় না। এই মামলাটা যেহেতু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেহেতু ওই আওতায় পড়ে না। কর্নেল সাফায়েত জামিল নিজে সাক্ষীতে বলেছিলেন যে সন্ধ্যার পরে তিনারা বঙ্গভবনকে ঘেরাও করে ফেলেন। তাই আদালতের কাছে আমরা বললাম, বঙ্গভবন যদি 12টার মধ্যে ঘেরাও হয়ে যায় তাহলে আসামিদের পক্ষে রাতে 3টার সময় বের হয়ে গিয়ে জেলখানায় হত্যা করে আবার 6টায় ফিরা কিভাবে সম্ভব? কোথাও উনি এই কথা বলেন নাই যে বঙ্গভবন ওনারা ঘেরাও করে রেখেছিলেন। কর্নেল সাফায়েত জামিলের সাক্ষীতে বলা আছে যে সোনারগাঁ, সায়েন্স ল্যাবরেটরি, বনানীর স্টাফ রোড আর ক্যান্টনমেন্টের মসজিদের কাছে ওনাদের আর্মির সৈন্যদের মোতায়েন করা হয় যাতে সামনে থেকে বা পিছন থেকে ট্যাঙ্ক নিয়ে আক্রমণ না করতে পারে। দীর্ঘ 34 বছর পর জাতীয় নেতাদের নির্মম হত্যার বিচারে আদালত সঠিক রায় দেবেন এমনটাই আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শাওন মাহফুজ, এটিএন নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল পদকে ভূষিত হলেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বুধবার ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসকে এই সম্মাননা প্রদান করা হয়। মার্কিন কংগ্রেসের স্পিকার জন বোয়েনারের কাছ থেকে পদক গ্রহণ করেন তিনি। প্রথম মুসলিম হিসেবেও এই পদক গ্রহণ করেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হলো। বিশেষ করে ক্ষুদ্র ঋণের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে নারীদের দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য কয়েক দশকব্যাপী তার প্রচেষ্টাকে সম্মানিত করল যুক্তরাষ্ট্র। পদক তুলে দেওয়ার পর 2006 সালে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান স্পিকার জন বোয়েনার। It's the hard work and sacrifice that separates the doers from the dreamers. কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ডক্টর ইউনূস এক অসাধ্য সাধন করেছে। অত্যন্ত গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্র তাকে কংগ্রেশনাল মেডেলে ভূষিত করছে। Men have struck a gold medal, which we will present with awe and wonderment. এরপর কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন ডক্টর ইউনূস। To receive this wonderful honor that you gave me today. এই সম্মাননা গ্রহণ করে আজ আমি খুব খুশি, তবে নিজের জন্য নয়, আমি সেই সব মেয়েদের জন্য খুশি যারা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আত্মনির্ভরশীল হয়েছে এবং তারা যে কোনো ধরনের আর্থিক বা প্রাতিষ্ঠানিক সমর্থন দিতে সক্ষম তা আপনাদের বিশ্বাস করাতে পেরেছে। To make you convinced they can take care of themselves. এই সময় এই পদককে সারা দেশের মানুষের জন্য উৎসর্গ করেন ডক্টর ইউনূস। It's not only an honor personally for me, it's an honor. বাংলাদেশের সেই সব লক্ষ কোটি নারী ও দেশের সাধারণ জনগণের পক্ষ থেকে আমি এই পুরস্কার গ্রহণ করছি, কারণ এটি কোনো ব্যক্তিগত সম্মাননা নয়। এই পুরস্কার সমগ্র বাংলাদেশের, দেশের সাধারণ জনগণের যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবনে পরিবর্তন আনতে চায়। আমাদের উচিত তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখা। Provide them the right kind of support.
মনিরুল সোহাগ, 18 নিউজ। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় আগামী নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে বিরোধী দলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। একদিকে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ, সুসজ্জিত পাক সেনারা নির্বিচারে মানুষ হত্যা করছে, লাখ লাখ মানুষ পালিয়ে ভারত যাচ্ছে আশ্রয় নেওয়ার জন্য। দলে দলে তরুণরাও ভারত যাচ্ছে যুদ্ধের ট্রেনিং নেওয়ার জন্য। জাতির কাণ্ডারি বঙ্গবন্ধু 25 মার্চ রাতে বন্দী হয়ে পাকিস্তানি কারাগারে। মহান মুক্তিযুদ্ধকে সঠিক নেতৃত্ব দিতে 17 এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপ্রদান করে ভারত সীমান্তবর্তী মেহেরপুরের বৈদ্যনাথতলায় শপথ নেয় স্বাধীন বাংলাদেশ সরকার। এই সরকারের সুদক্ষ পরিচালনায় মাত্র 9 মাসে অনেক ত্যাগের বিনিময়ে উদিত হয় স্বাধীন লাল সবুজ পতাকার। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে দলের সাধারণ সম্পাদক বিরোধী দলের প্রতি সহযোগিতার আহ্বান রেখে বলেন, হরতাল দিয়ে জনবিচ্ছিন্ন থেকে জনকল্যাণ হয় না। হরতাল করে বিএনপি রাজনৈতিক দাবিগুলো কিন্তু আদায় করার সম্ভব হচ্ছে না। সুতরাং তাই আমি মনে করি তারা বাস্তবমুখী হয়েছেন। আগামীতে হরতাল করার কোনো প্রয়োজন নাই। এখানে আলোচনার পরিবেশ সৃষ্টি করুন, যাতে অবাধ নিরপেক্ষ সবার অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সেটার জন্য আমি প্রধান বিরোধী দলকে আহ্বান জানাবো আমাদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য। পিনাকি তালুকদার, ATN নিউজ, ঢাকা। আগামী 21 এপ্রিল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হবে। জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ সাংবাদিকদের জানান, সংসদ নেতা শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদে সংসদীয় দলের সভাকক্ষে ওই দিন বেলা 11টায় এই বৈঠক হবে। বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দল রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করতে পারে বলে জানা গেছে। তফসিল অনুযায়ী 29 এপ্রিল ভোট, এর আগে 21 এপ্রিল মনোনয়নপত্র